গাজায় কোথাও নিরাপদ আশ্রয় নেই, সতর্ক করল জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো। ইসরায়েলি হামলায় আরো 53 জনকে হত্যা। পড়ার সুযোগ পেয়েও যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না হাজারো শিক্ষার্থী। ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে কপাল পুড়েছে 19 দেশের নাগরিকদের। নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল হলেন সবিতা ভান্ডারি। নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কের সুপারিশে এই নিয়োগ। এবং লন্ডনে অভিবাসন বিরোধী বিক্ষোভ। যুক্তরাজ্য কখনোই উগ্র ডানপন্থী বিক্ষোভকারীদের কাছে আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTV নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। ফিলিস্তিনের গাজায় কোথাও আর নিরাপদ আশ্রয় নেই বলে সতর্ক করেছে জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো। ইসরায়েলি বাহিনী গাজায় নতুন অভিযানে একদিনে আরও অন্তত 53 ফিলিস্তিনিকে হত্যা করেছে। এছাড়া গাজা সিটি 16টি ভবন ধ্বংস করেছে, যার মধ্যে 3টি আবাসিক টাওয়ারও রয়েছে। এই অভিযান উত্তরাঞ্চলের নগর কেন্দ্র দখল ও সেখানকার জনগণকে উৎখাতের লক্ষ্যে পরিচালিত হচ্ছে বলে দাবি করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অপুষ্টিতে আরও 2 জন মারা গেছেন। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধায় মৃতের সংখ্যা দাঁড়ালো 422 জনে। আর ইউনিসেফ সতর্ক করে বলেছে আল মাওয়াসির পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথের পর থেকে খড়গ নেমে এসেছে অভিবাসন প্রত্যাশীদের উপর। এই তালিকায় যুক্ত হয়েছে শিক্ষার্থীরা। ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে হাজারো শিক্ষার্থী পড়ার সুযোগ পেয়েও যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না। ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে কপাল পড়েছে আফগানিস্তান, ইরান, মিয়ানমার সহ 19 দেশের নাগরিকদের। এখন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দেশগুলোর শিক্ষার্থীরা। আরো জানাচ্ছেন ইমরুল হাসান। সারা বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের কাছে সবসময় জনপ্রিয় গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, মেধাবী তরুণ তরুণীদের কাছে বিদেশে উচ্চশিক্ষা শুধু একটি লক্ষ্য নয়, বরং জীবন পাল্টে দেওয়ার স্বপ্ন। যেখানে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অসংখ্য গবেষণার সুযোগ মেলে, সেটিই হয়ে ওঠে অনেকের জীবনের মন ঘোরানোর আকাঙ্ক্ষা। গেল 27 মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বব্যাপী দেশটির সব দূতাবাস ও কনসুলেটকে নির্দেশ দেন, যাদের ভিসার সাক্ষাৎকারের তারিখ ঠিক হয়েছে তাদের আবেদন প্রক্রিয়া চলবে ঠিকই, তবে নতুন করে কোনো বিদেশি শিক্ষার্থীর ভিসা আবেদন গ্রহণ না করার নির্দেশ কার্যকর থাকবে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত। বিদেশি শিক্ষার্থীদের নতুন ভিসা প্রক্রিয়া স্থগিত রাখার বিষয়ে মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোতে যে কূটনৈতিক বার্তা পাঠিয়েছেন মার্কো রুবিও, তাতে উল্লেখ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনকারীদের কর্মকাণ্ড সহ সামগ্রিক বিষয় আরও গভীরভাবে যাচাই বাছাইয়ের জন্য ভিসা আবেদন গ্রহণ স্থগিত রাখতে বলা হচ্ছে। আর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, যুক্তরাষ্ট্রে আগতদের তথ্য যাচাই বাছাইয়ের সব ধরনের পন্থা অবলম্বন করা হবে। আমাদের দেশে কারা আসছে তা যাচাই বাছাই করার প্রক্রিয়াকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। কেউ শিক্ষার্থী পরিচয় আসুক বা অন্য কোনো কারণে আসুক, তাদের পরিচয় ও কর্মকাণ্ড যাচাই করে দেখার সব উপায় আমরা ব্যবহার করব। এই নিষেধাজ্ঞার কারণে অনেক শিক্ষার্থী ভিসা পেতে দীর্ঘসূত্রিতা এবং অতিরিক্ত যাচাই বাছাইয়ের শিকার হচ্ছেন। ফলে তারা ভর্তি হয়েও সময় মতো ক্যাম্পাসে পৌঁছাতে পারছেন না। এই পরিস্থিতি বিশেষ করে 19টি দেশের শিক্ষার্থীদের উপর বড় ধরনের প্রভাব ফেলেছে। পরিসংখ্যান বলছে, গেল বছর এই দেশগুলোর মধ্যে শুধু ইরান ও মিয়ানমারের শিক্ষার্থীরাই অর্ধেকের বেশি অনুমোদিত ভিসা পেয়েছিল। যুক্তরাষ্ট্রে যেতে না পেরে তাদের কেউ কেউ অন্য দেশের বিকল্প খুঁজছে, আবার কেউ যুক্তরাষ্ট্রের ভিসা নীতির পরিবর্তনের আশায় অপেক্ষা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করে মার্কিন গণমাধ্যম ABC নিউজ। ইমরুল হাসান, RTV। নেপালে প্রথমবার অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন একজন নারী। রোববার প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল সিনিয়র অ্যাডভোকেট সাবিতা ভান্ডারিকে এই দায়িত্ব দেন। তথ্যটি নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট। দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কের সুপারিশে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে নেপালের প্রেসিডেন্ট কার্যালয়। জানা যায়, সাবিতা ভান্ডারি পূর্বে তথ্য কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
যুক্তরাজ্য কখনোই উগ্র ডানপন্থী বিক্ষোভকারীদের কাছে আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এছাড়া ভীতি প্রদর্শন ও সহিংসতা আড়াল করতে জাতীয় পতাকা ব্যবহার করে বলে অভিযোগ করেছেন তিনি। উগ্র ডানপন্থীদের কয়েক দশকের সবচেয়ে বড় বিক্ষোভে সহিংস ঘটনার পর এই মন্তব্য করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। শনিবার লন্ডনে 1,10,000-এর বেশি মানুষ অভিবাসন বিরোধী বিক্ষোভে যোগ দেন। এই বিক্ষোভ কর্মসূচির নাম দেওয়া হয় ইউনাইটেড দ্য কিংডম, যার নেতৃত্ব দিয়েছিলেন উগ্র ডানপন্থী রাজনৈতিক কর্মী টমি রবিনসন। লন্ডনের হোয়াইট হলে বিক্ষোভ সমাবেশে অনেককে বক্তব্য দেন। যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যোগ দেন ধনকুবের ইলন মাস্ক। সহনশীলতা, বৈচিত্র্য ও পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে যুক্তরাজ্য গড়ে উঠেছে। আমাদের পতাকা আমাদের বৈচিত্র্যময় দেশের প্রতীক। আমরা কখনোই এটি তাদের কাছে হস্তান্তর করব না, যারা একে সহিংসতা, ভয় ও বিভেদের প্রতীক হিসেবে ব্যবহার করে। তুরস্কের রাজধানী আঙ্কারায় সরকার বিরোধী আন্দোলনে নেমেছে হাজারো মানুষ। বিরোধী দলের উপর সরকারের দমন পীড়নের অভিযোগে উত্তাল পুরো দেশ। বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির নেতা গুজগুল উজেল এই বিক্ষোভের ডাক দেন। সমাবেশে এরদোয়ান সরকারের পদত্যাগ দাবি করেন বিরোধী নেতারা। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে চলছে সরকার পতন আন্দোলন। বিষয়টি কাকতালীয় মনে হলেও শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের মতো এবার তুরস্কের রাজধানী আঙ্কারায় রাজপথে নেমেছে প্রায় 10,000 মানুষ। ব্যানার, স্লোগান আর ক্ষোভে মুখর জনতা। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে এই বিক্ষোভের ডাক দেন বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির নেতা ওজগুল ওজেল। গত কয়েক মাসে সিএইচপির শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে তুর্কি পুলিশ। অনেকের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তবে সবই রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করছে দলটি। এদিকে নানা দুর্নীতির অভিযোগে 2023 সালে দলীয় কংগ্রেস আদালতে মামলা করে এরদোয়ান সরকার। রায় নেতিবাচক হলে কংগ্রেসে অবৈধ ঘোষণার পাশাপাশি নেতৃত্ব হারাতে পারেন বর্তমান দলীয় প্রধান ওজগুর ওজেল। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতাসীন সরকার বিরোধী দলগুলোকে ধ্বংস করে আগামী নির্বাচন নিজেদের পক্ষে সহজ করতে চায় বলে দাবি বিক্ষোভকারীদের। এদিকে এই বিক্ষোভ শুধু সিএইচপির পক্ষে নয়, গণতন্ত্রের পক্ষে বলে দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ওজগুর ওজেল। তিনি বলেন, জনগণের ইচ্ছাকে কোনোভাবে আদালতের রায় দিয়ে চাপ দেয়া যাবে না। এই মামলা সম্পূর্ণ রাজনৈতিক। যে অভিযোগগুলো উঠেছে তা অপপ্রচার। আমাদের বন্ধুরা নির্দোষ। এটি একটি অভ্যুত্থান। ভবিষ্যৎ রাষ্ট্রপতি ও সরকারের বিরুদ্ধে এক ষড়যন্ত্র। আমরা প্রতিরোধ করব, আমরা প্রতিরোধ করব, আমরা প্রতিরোধ করব। অন্যদিকে এইসব অভিযোগ অস্বীকার করে তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন বলে দাবি করেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এটি কেবল একটি দল নয়, এটি পুরো রাজনৈতিক কাঠামো নিয়েই প্রশ্ন তুলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমনকি এই পরিস্থিতিতে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক মহল। আরাফাত ইয়াসার, RTV। প্রথম সরকারি সফরে অংশ হিসেবে ইসরায়েলে গিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় অধিকৃত পূর্ব জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গণের পশ্চিমাংশ আল বুরাক প্রাচীর পরিদর্শন করেন তিনি। এ সময় মার্কো রুবিওর সঙ্গে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত মাইক হাকাবি। এ সময় তারা একসঙ্গে প্রাচীরের সামনে প্রার্থনা করেন এবং স্থানীয় রীতি অনুযায়ী প্রাচীরের ইটের ফাঁকে লিখিত নোট রাখেন। তাদের স্ত্রীরা মহিলাদের জন্য নির্ধারিত অংশে প্রার্থনা করেন। পরবর্তীতে তারা পুরনো শহরের মুসলিম কোয়ার্টারের নিচে অবস্থিত ওয়েস্টার্ন ওয়াল টানেলেও পরিদর্শন করেন বলে জানায় বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ইহুদিরা যেটিকে ওয়েস্টার্ন বা ওয়েলিং ওয়াল নামে জানে, মুসলমানদের কাছে সেটি আল আকসা মসজিদ কমপ্লেক্সের পশ্চিমাংশ আল বুরাক প্রাচীর। ইসলামে আল আকসা বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। অন্যদিকে ইহুদিরা এই এলাকাকে টেম্পল মাউন্ট নামে অভিহিত করে, যেখানে তাদের দাবি অনুযায়ী প্রাচীনকালে দুটি ইহুদি মন্দির ছিল।
আর এরই সাথে শেষ করছি সারাদিনে বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।